নমস্কার বন্ধুরা, আমি আমার স্টক মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি আমি সেটা হচ্ছে আমাদের আ বাজারের বর্তমান পরিস্থিতি কি? আমাদের বাজারের বর্তমান পরিস্থিতি আমাদের কিন্তু জেনে রাখাটা জরুরি। কারণ আমরা ইনভেস্টমেন্ট করব কি করব না, যদি ইনভেস্টমেন্ট করি তাহলে কি বেসিসে ইনভেস্টমেন্ট করব, আর যদি ইনভেস্টমেন্ট না করি তাহলে আমাদের কোন ফ্যাক্টর গুলো আমাদেরকে ইনভেস্টমেন্ট করা থেকে আটকাচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে তাহলে আমরা কিন্তু এটা মানে ভালোভাবে একটু মাথায় রাখতে পারবো। রেখে আমরা ইনভেস্টমেন্টটা করতে পারবো। আর যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কিছু সেক্টর নিয়ে আলোচনা করব যেগুলো অনেকটাই সস্তা হয়ে গেছে, যেটা আমার কাছে মনে হচ্ছে সস্তা হয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা একটু মার্কেটের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করে নেবো, একটু ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা সেক্টর গুলো নিয়ে আলোচনা করে লাস্টের দিকে আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা একটু নিয়ে নেবো আমরা। তো আমাদের যদি মার্কেটের নিয়ে আলোচনা করতে হয়, যেটা আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আমাদের কিন্তু ইউএস মার্কেট কে নিয়েও আলোচনা করাটা খুব জরুরি। কারণ ৫০% আমাদের ইউএস মার্কেটকে নিয়ে আলোচনা করাটা জরুরি। ইউএস বা ওভারঅল মার্কেট, ওভারঅল বলতে ম্যাক্সিমাম ইউএসটাই। আর ৫০% আমাদের নিজস্ব মার্কেট নিয়ে আমাদের ভাবা উচিত বা আমাদের তথ্য কালেকশন করা উচিত, যেগুলোর উপরে বেস করে আমরা ইনভেস্টমেন্টটা করব। তো এই মুহূর্তে মার্কেটে চলছে কি? এই মুহূর্তে মার্কেটে যেটা চলছে সেটা হচ্ছে আমাদের মার্কেট কিন্তু খুব বেশি বাড়ছে না। আমাদের মার্কেট রিসেন্টলি হয়তো আহ, দেখতে গেলে হাইয়ের কাছাকাছি চলে এসছে, একই লেভেলে চলে এসছে অল টাইম হাইয়ের। কিন্তু তার মানে এটা নয় যে আমাদের পোর্টফোলিও বাড়ছে। আমাদের ইন্ডিভিজুয়াল যদি আমরা যদি নিজেদের পোর্টফোলিও দেখি, ওখানে কিন্তু স্টকগুলো কিন্তু খুব একটা বাড়েনি। ওভারঅল মার্কেট বাড়ছে, কয়েকটা নিফটির যে বেশিরভাগ ওয়েটের যে স্টকগুলো, যেগুলো মানে ওপরের দিকে, যেগুলো বেশি শতাংশর ওয়েটেজ ওরা রাখে, তারা কিন্তু বাড়ছে। কিন্তু আমাদের পোর্টফোলিও বাড়ছে কি? আমাদের পোর্টফোলিও কিন্তু বাড়ছে না। মানে আমার পোর্টফোলিও এবং আমার যারা মানে যাদেরকে আমি চিনি, তাদের পোর্টফোলিও কিন্তু খুব একটা বাড়েনি। সেই রেসপেক্টেই আমি বলছি। আমি অনেকের সাথেই কথা বলি। তো তাদের পোর্টফোলিও কিন্তু একই লেভেলে আছে। মানে একই জায়গায় রয়ে গেছে। বুঝতে পেরেছেন তো? মানে খুব একটা বাড়ে কিন্তু নেই। এবার এই যে আমাদের স্টক বাড়ছে না, সেটা নিয়ে কেন, কি, কি প্রবলেম চলছে মার্কেটে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বলি আমাদের একটু খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্টে। প্রথমে বলছি আমাদের যে এআই যে একটা বাস্ট, মানে এআই যে স্টকগুলো, মানে দেখুন ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম এআই রিলেটেড স্টকই বেড়েছে এবং সেমিকন্ডাক্টর রিলেটেড স্টকই বেড়েছে। এরাই কিন্তু বেড়েছে। আর বাদবাকি স্টক কিন্তু খুব একটা বাড়েনি। দেখুন ইউএস বা ইন্ডিয়াতে হাজার স্টক আছে। তার মধ্যে ৫০-৬০টা যদি স্টক আলাদা সেক্টরে বাড়ে, সেটা কিন্তু ওভারঅল মার্কেটের বাড়া বলে না। মানে জাস্ট এআই আর সেমিকন্ডাক্টরটাই বাড়ছে, আর কিছু ৫০-৬০টা স্টক বাড়ছে বিভিন্ন কারণে, তাদের নিজস্ব সেক্টরের কারণে বাড়ছে। ওভারঅল কিন্তু একটা যে আমরা বুল র্যালি দেখছি, বুল র্যালি এক্সপেক্ট করছি সেরকম কিন্তু নয়, বা আমরা কারেকশন এক্সপেক্ট করছি যে একটু কারেকশন হয়ে যাক তারপর আমরা একটু আস্তে ধীরে ইনভেস্ট করবো, সেরকম কিন্তু কোনো ডিরেকশন মার্কেট কিন্তু নিচ্ছে না। তাহলে আমাদের এআই রিলেটেড যে বাবলটা, ওটা কিন্তু আস্তে বাস্ট হতে আমরা দেখছি। তার কারণ হচ্ছে যে এআই ইউএস মার্কেট কিন্তু আস্তে নিচের দিকে আসছে। খালি কতগুলো এআই এর স্টকের রেজাল্ট গুলোই ভালো হয়েছে, বাকি কোনো সেক্টরের রেজাল্ট খাপছাড়া। তো ৫০-৬০টা যেটা আমি আগেই বললাম, ওগুলো বাদ দিলে ওভারঅল মার্কেটের কিন্তু কিছু মানে ব্যবসা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। তো আস্তে ইউএস এর স্টক গুলো কিন্তু নিচেই আসছে। আর যদি ইউএস মার্কেট নিচে আসে, আলটিমেটলি কিন্তু আমাদেরও নিচেই ঠেলবে। যদিও আমরা অনেকটাই সস্তা হয়ে গেছি, আমরা যেই লেভেলে বসে আছি অনেকটাই সস্তা। এখান থেকে কিন্তু অনেক স্টকই আমাদের সস্তা লাগতে শুরু হয়ে গেছে বিভিন্ন সেক্টর, যেটা আমি আগে আলোচনা করছি। তো ওভারঅল মার্কেট দেখতে গেলে ইউএস মার্কেট পড়ছে এআই বাবেলের জন্য, আমাদের মার্কেট একই জায়গায় আছে এখান থেকে। তো তো এই হচ্ছে ব্যাপার। মানে এবার আমাদের কি মানে ইউএসএ কি তাহলে কারেকশন শুরু হয়ে গেছে? এটা একটা প্রশ্ন, যে ইউএসএ কি কারেকশন শুরু, মানে ইউএসএ কি কারেকশন শুরু হয়ে গেছে, কি ক্র্যাশ শুরু হয়ে গেছে? হ্যাঁ, ইউএসএ কারেকশন তো শুরু হয়ে গেছেই, কিন্তু ক্র্যাশ আমার কাছে লাগছে না। কারণ ক্র্যাশ আমার কাছে লাগছে না, কারণ মার্কেটে কিছু ভালো দিকও আছে যেগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি, যখন আমি মার্কেটের যে পজিটিভ সাইড গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো ওভারঅল ক্র্যাশ কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ একটা কারেকশন, সাময়িক কারেকশন কিন্তু ইউএস মার্কেটে চলছে, যার জন্য আমাদের মার্কেটে কিন্তু ফুল ফ্লেজে উঠতে পারছে না। এবার ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল যে ইউএস বেড়েছিল, আপনি যদি দেখেন তাহলে ইউএস মার্কেটে যেসব স্টকই বেড়েছে, দেখুন এআই মার্কেট, এআই এর স্টক, সেমিকন্ডাক্টর স্টক বেড়েছে, কিন্তু আমাদের ভারতে পিওর প্লে এআই বা সেমিকন্ডাক্টর স্টক নেই। মানে পিওর যে এআই এর স্টক আমাদের দেশে কিন্তু নেই। এই জন্য কি হয়েছে,
ওয়ার্ল্ডের অনেকগুলো দেশই বেড়েছে, কারণ যাদের এআই এর বা সেমিকন্ডাক্টরের, যেমন তাইওয়ানের স্টক বেড়েছে অনেকগুলো, মানে যেগুলো সেমিকন্ডাক্টর ওগুলো বেড়েছে, আমেরিকা বা ইউকে এআই স্টক বেড়েছে। কিন্তু আমাদের ভারতবর্ষের মানে স্টকগুলো এই র্যালিতে পার্টিসিপেট করতে পারেনি। 1 মাস 1.5 মাস আগে যে র্যালিটা মোটামুটি একটু হয়ে থেমে গেছে, সেই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারেনি। আমেরিকার যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু 70% কিন্তু ব্যবসা মানে আগের কোয়ার্টার গ্রোথ দিয়েছে, কিন্তু আমাদের কোম্পানিগুলো কিন্তু সেরকম ভাবে দিতে পারেনি। 20%, 18%, 15% মধ্যে আটকে গেছে। কিছু কিছু স্পেসিফিক কয়েকটা স্টক হয়তো দিয়েছে, কিন্তু কয়েকটা দিলে তো হবে না, একটা ওভারঅল মার্কেটের একটা মানে আপ মুভমেন্ট লাগবে, নাহলে বুল র্যালি আসবে কি করে। তো আমার মনে হয় ওই কারণে আমাদের মার্কেট এই জায়গায় আছে, ইউএস মার্কেট এই জায়গায় আছে এআই র্যালির জন্য। এবার দুটো কন্ডিশন হতে পারে এখানে। এক, ইউএস মার্কেট কি নিচে এসে আমাদের মার্কেটের মতো জায়গায় চলে আসতে হবে যেখান থেকে দুটো আবার উঠবে, অথবা আমাদের মার্কেটকে ইউএস মার্কেট এখানে দাঁড়িয়ে যেতে পারে, আমাদের মার্কেটকে আস্তে আস্তে ক্যাচ আপ করে ইউএস এর মার্কেটের জায়গায় নিয়ে যেতে হবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন হতে পারে। আমাদেরকে কিন্তু মানে একটা জিনিস দেখতে হবে, আমাদের মার্কেট কিন্তু সস্তাই আছে, আমরা কিন্তু ইনভেস্টমেন্ট বিনিয়োগ করলেও করতে পারি, তবে কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়েই আপনারা যেখানে ইনভেস্ট করবেন সেটা আপনারা এই ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেই করুন, আমার তরফ থেকে কোনো রেকমেন্ডেশন নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইউএস আমাদের ভারতীয় মার্কেটে যদিও আমরা সস্তা, কিন্তু উঠছে না তার কারণটা কি? আমরা তো মানে আমরা ইউএস এর সাথে, এক তো আমাদের কোম্পানিগুলো ভালো গ্রোথ দেয়নি। এবার আমাদের কোম্পানিগুলো ভালো গ্রোথ দেয়নি কেন, বা আমাদের আর কি প্রবলেম আছে যেগুলোর জন্য আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি? এক হচ্ছে ট্রাম্পের ট্যারিফ। এটা যতক্ষণ অবধি আমাদের মাথায় সামনে নাচানাচি করবে, আমাদের কিন্তু স্টক পুরোপুরি ফুল ফ্লেজের উপরে যাওয়াটা একটু কষ্ট আছে। আমাদেরকে কিন্তু ট্রাম্পের ট্যারিফ থেকে কিন্তু একটু নিস্তার পেতে হবে। মানে আমাদের জিডিপি রিসেন্ট এই কাল পরশু রেজাল্ট এসেছিল, 8.2 গ্রো করেছে। এবার সোমবারে হয়তো মার্কেট একটু র্যালি দিতে পারে, এই আগামী সোমবার, মানে এটা আজকে 30 তারিখ, তো এই সোমবার মানে কালকেই তো, মানে 1 তারিখ হয়তো 1 ডিসেম্বরে একটু মার্কেট র্যালি দিতেও পারে, যদি এই জিডিপির গ্রোথটাকে মানে আমরা যদি দেখি, কিন্তু মানে ডিপেন্ড করছে অনেক কিছুর উপরেই। খালি জিডিপির গ্রোথের উপর মার্কেট বাড়ে না, কিন্তু 8.2 হলে একটু সামান্য একটু আমরা র্যালি হয়তো খুলতেই মার্কেট, মানে মার্কেট খুললেই অনেকটা উপরে যেতে পারে, সেটা আমরা দেখতেও পারি। এবার সেটা ডিপেন্ড করছে আমাদের ইনভেস্টরদের উপরে। এবার মানে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের আহ, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কিন্তু মানে ইন্ডিয়া একটা মানে আহ, আহ, যেহেতু আমাদের দিল্লি ব্লাস্ট হয়েছে, তো এখানে একটা মনে হচ্ছে একটা যুদ্ধের সিচুয়েশন তৈরি হতে পারে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, মানে আমাদের মার্কেট না বাড়ার, মানে আমাদের মার্কেটে যে র্যালি আসছে না, অনেক ইনভেস্টার একটু ভয় পাচ্ছে যে যদি বাই চান্স যদি যুদ্ধ শুরু হয়, অথবা ইন্ডিয়া যদি অ্যাটাক করে, সেটা তো একটা আনস্টেবল সিচুয়েশন, এটা কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন। তো সেটার জন্য কিন্তু অনেকে ভয় পাচ্ছে, যদিও এটা রিসেন্ট কারণ। আগের কারণ হচ্ছে ট্যারিফ ট্যারিফ নিয়ে, মানে ট্যারিফটা যেহেতু 50% লাগিয়ে বসে আছে, সেটা কিন্তু একটা বড় কারণ। তাছাড়া আমাদের মানে যুদ্ধের একটা ব্যাপার তো আছেই, মানে এটা একটা ব্যাপার। এবার আমি আরেকটা কথা বলি আপনাদের, আমাদের কিছু সেক্টর আছে যেগুলোকে একটু অ্যাভয়েড করবেন ওভারঅল, কারণ এই যে ট্রাম্পের ট্যারিফের জন্য কিছু সেক্টর আছে যেগুলোতে মানে প্রবলেম চলছে, কারণ ওগুলো তো এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা সমস্ত। যেই সেক্টরগুলো বলছি, যদিও কোনো রেকমেন্ডেশন নয়, সেটা হচ্ছে ফার্মা সেক্টর, যেটা পুরোপুরি ট্যারিফের উপর নির্ভর করে। আমাদের যেহেতু 50% ট্রাম্প ট্যারিফ লাগিয়ে বসে আছে, এবার ফার্মা সেক্টরগুলো কিন্তু চলা মুশকিল আছে, কারণ প্রফিট একটা কোম্পানি 20%, 25%, যারা ব্যবসায়ী আপনারা আপনারা জানেন, 20%, 25% ব্যবসায় প্রফিট করতে মানে ঘাম ছুটে যাচ্ছে। 50% যদি ট্যারিফ করে রেখে দেয়, তাহলে কিন্তু আমাদের প্রফিট, যে ব্যবসার যে প্রফিটটা কিন্তু পুরোটাই উড়ে যাবে। উড়ে গেলে আমরা তাহলে মানে ওখানে ব্যবসা করে তো আমাদের লাভ নেই। তাহলে আমাদের যে ফার্মার যে স্টক গুলো, তো ইনভেন্টরি যেগুলো স্টক যেগুলো, ওগুলো তো মানে মানে ইন্ডিয়াতেই পড়ে থাকবে, বাইরে তো আমরা ব্যবসা করতে পারবো না। ওই জন্য ফার্মা সেক্টরে একটু আমার কাছে মনে হচ্ছে একটু প্রবলেম এই ট্যারিফের জন্য, যদিও কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা নিজের ডিসিশন, মানে ইনভেস্ট করবেন কি করবেন সেটা পার্সোনাল ডিসিশন নিয়ে করবেন। আর একটা হচ্ছে টেক্সটাইলের ব্যবসা, কারণ আমাদের টেক্সটাইলও কিন্তু আমাদের এক্সপোর্ট হয় ব্যাপক পরিমাণে। তো এই দুটো সেক্টর কিন্তু একটু আমার কাছে নিজস্ব, আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার নিজস্ব, আমার কাছে মনে হচ্ছে এই দুটো সেক্টর একটু মানে একটু স্লো হয়ে গেছে গিয়ে ট্রাম্পের ট্রাম্পের ট্যারিফের কারণে।
তো এই ট্রাম্পের ট্যারিফ যতক্ষণ অব্দি আমাদের ওভারহ্যাং হয়ে আছে, এটা কিন্তু আমাদের মার্কেটে কিন্তু খুব বেশি মার্কেট উপরে যাবে, একদম একটা বিশাল র্যালি করে ফেলবে সেটার সম্ভাবনা কম। মানে সম্ভাবনা নেই বলবো না, কারণ অনেক ফ্যাক্টরি হতে পারে যেগুলো মার্কেটকে মানে মানে আগামী দিনে মার্কেট র্যালি হতে পারে, কিন্তু এটা একটা মেজর কারণ যেটা কিন্তু অনেকেই ইনভেস্টররা ভাবছেন যে কি করব। এবার আমি কিছু ভালো দিক আলোচনা করতে চাই, যেটা ভালো দিকের মধ্যে একটা দিক তো আমি আপনাদের বলেছি অলরেডি, যে ইউএস মার্কেট যেহেতু অনেকটা র্যালি করে গেছে আর আমাদের মার্কেট সস্তা হয়ে আছে, তো আমাদের মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করার একটা ভালো সুযোগ এই মুহূর্তে রয়েছে। যদি না যুদ্ধ শুরু হয়ে যায়, যে সেটা হলে আরেকটা অন্য অন্য আমরা অন্যভাবে দেখবো সেটা কি করা যায়, তখন আমরা অ্যানালিসিস করব। কিন্তু এই মুহূর্তে কিন্তু যদি কোনো নেগেটিভ কন্ডিশন না হয়, আর ইউএস মার্কেটে যেহেতু পড়ছে, আমাদের কিন্তু একটা ভালো সময় ইনভেস্টমেন্ট করা কিন্তু একটা ভালো সময়। দ্বিতীয় যে কারণটা, যেটা একটা গুড সাইড, সেটা হচ্ছে যেটা এক সপ্তাহ আগেই বলা হচ্ছিল, আমেরিকার রেট কাট হবে না, 50% বা 40% সম্ভাবনা যে রেট কাট হবে, সেটা কিন্তু এখন বেড়ে 80%, মানে 80% হয়ে গেছে এটা, যে রেট কাট হওয়ার চান্স আছে। রেট কাট হলে হবেটা কি, মানে রেট কাট হলে সুবিধাটা কি হবে আমাদের? রেট কাট হলে সুবিধা এটা হবে যে ইউএসএ রেট কাট হলে ইন্ডিয়াতেও রেট কাট হবে, মানে দেখবেন আগামী ইউএস যেই রেট কাট করবে, ইন্ডিয়াতেও কিন্তু কিছু সপ্তাহের মধ্যে কিন্তু রেট কাট হয়ে যাবে। রেট কাট হলে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যদিও মানে মানে 100% তো কোনো কিছুই সিওরিটি নেই যে রেট কাট হবেই, কিন্তু জেনারেলি দেখা গেছে ইউএসএ রেট কাট হলে ইন্ডিয়াতেও রেট কাট হয়। যদি ইউএসএ যদি রেট কাট হয়, যদি ইন্ডিয়াতে রেট কাট না হয়, তাহলে আমাদের যে ডলার ভার্সেস রুপির ইকুয়েশনটা কিন্তু বিগড়ে যাবে গিয়ে। এই জন্য ওরা যা করবে, ওরা রেট কাট করলে আমাদেরও রেট কাট করতে হয়, আর ওরা যদি রেট হাইক করে আমাদেরও কিন্তু রেটটা হাইক করতে হয়, নাহলে কিন্তু রুপি রুপি কিন্তু উইক হয়ে যেতে পারে, মানে ডলার এগেনস্টে। আর রুপি স্ট্রং হোক সেটা আমরা চাই না, কারণ আমাদের এক্সপোর্টে প্রবলেম হয়ে যাবে। রুপি উইক থাকুক বা একই লেভেলে থাকুক, সেম জায়গায় থাকুক, সেটাই আমাদের, রুপি বেশি ফল হোক সেটাও আমরা চাই না, কারণ আমাদের ইম্পোর্টে আবার প্রবলেম হয়ে যাবে। তো যেখানে ডলার মানে যেই জায়গায় আছে, যদি রুপি 87 থাকে, আমরা চাইবো 87ই থাকুক। এখন রুপিতে 89-এ চলে এসছে, 89 যদি থাকে আমরা চাইবো 89 থাকুক, বেশি আপ ডাউন না করুক। তো এটা একটা ব্যাপার, এটা আপনাদের দেখতে হবে। ইন্টারেস্ট রেটটার দিকে একটু খেয়াল রাখতে হবে। ইন্টারেস্ট রেটটা আমি যদিও আপনাদের হয়তো আপডেট করে দেবো, ইন্টারেস্ট রেটটা যদি কাট হয় ডিসেম্বর 9-10 তারিখে, এটা আমরা খবর পেয়ে যাব। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে সিপ এসআইপি, মিউচুয়াল ফান্ডের যে এসআইপি, ওটা কিন্তু অল টাইম হাইতে চলছে। 30,000 কোটি টাকার মতো আমাদের কিন্তু প্রতি মাসে ইনভেস্টমেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ডে। তো এটাও কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে কিন্তু যতই আমাদের টিভিতে বা যেখানেই বলুক না কেন যে না মিউচুয়াল ফান্ড, মানে লোকের বিশ্বাস নেই, স্টক মার্কেটে মানে হয়তো একটু এখন সিচুয়েশনটা ভালো না, কিন্তু এসআইপি কিন্তু সেটা বলছে না। এসআইপি বলছে মানুষের কিন্তু ভরসা স্টক মার্কেটে ব্যাপক পরিমাণে আছে। কারণ আগের এর যদি আগের মাসেই দেখেন 28,000 কোটি টাকা ছিল, এই মাসেই ইনভেস্টমেন্ট হয়ে গেছে হচ্ছে, এই মাসে বলতে মানে লাস্ট যে আমাদের কোয়ার্টারটা বেরোলো, সেপ্টেম্বর কি অক্টোবরের যে আমাদের রেজাল্টটা বেরোলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, মনে হচ্ছে সেপ্টেম্বর। 30,000 কোটি টাকা এসআইপি ইনভেস্টমেন্ট হচ্ছে। তো 30,000 কোটি টাকা যদি এসআইপি ইনভেস্টমেন্ট হয়, সেটা কিন্তু মানে ছোট অ্যামাউন্ট নয়। তার মানে মার্কেটে কিন্তু এটা কিন্তু গুড সাইড, মানে ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের মার্কেটে। মানে কেন ইনভেস্টমেন্ট হচ্ছে? মিউচুয়াল কোম্পানিগুলো তো বোকা নয়, ওরা তো দেখছে যে মার্কেট সস্তা হয়ে গেছে। তো যেহেতু মার্কেট সস্তা হয়েছে, ওরাও কিন্তু আপনি টাকা দিলেই ওরা ইনভেস্ট করে দেয় না মিউচুয়াল ফান্ড। ওরা একটু সময় লাগে, একটু ওয়েট করে, মার্কেট কখন সস্তা হচ্ছে তখন আমরা ইনভেস্ট করব, তখন ওরা ইনভেস্ট করে, একটু ওরা একটু ওয়েট করে। যদিও ওয়েটের একটা লিমিট আছে, কিন্তু ওরা কিন্তু ব্যাপক পরিমাণে ইনভেস্ট করছে। তাহলে মানে এতে আমার মনে হচ্ছে যে মার্কেট আমাদের সস্তা না হলে কিন্তু ওরা ইনভেস্টমেন্ট করতো না। তো আমার পার্সোনাল ওপিনিয়ন এটা যদিও। তো আমি মার্কেটের ব্যাড সাইড এবং গুড সাইড আমি আলোচনা করলাম। এবার আমি একটু সেক্টর নিয়ে আলোচনা করব। মানে খুব একটা আলোচনা করার এখানে কিছু নেই। আমি জাস্ট যেই সেক্টরগুলোকে আমি একটু সস্তা পাচ্ছি, আমি আমার নিজের জন্যে যে সেক্টরগুলো দেখে রেখেছি, সেগুলো নিয়ে আমি আপনাদের বলছি। আমার কাছে মনে হচ্ছে অটো সেক্টরটা কিন্তু আ ভালো রেজাল্ট দিচ্ছে। যে আমি একটা পডকাস্টেও বলেছিলাম যে অটো সেক্টরটা ভালো, এবং সেখান থেকে আমরা কিন্তু দেখেছি যে এইবারের যে রেজাল্ট আসছে, অটোর কিন্তু ভালোই আসছে। তো এটা কোনো রেকমেন্ডেশন নয়। আর স্টক গুলো আপনারাই বাছাই করবেন। আপনাদের ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে স্টক বাছাই করবেন, এবং আদৌ অটো সেক্টরে আপনার ইনভেস্ট কি করবেন কি করবেন না, সেটা আপনাদের নিজস্ব ডিসিশন, পার্সোনাল ডিসিশন। আমি কিছু রেকমেন্ড করছি না। আমি আমার জন্যে এই কিছু সেক্টর আমার কাছে সস্তা মনে হচ্ছে, আমি আমার জন্যই বের করেছি, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। কোনো রেকমেন্ডেশন নয়।
আজ যে সেক্টরগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ব্যাংক। ব্যাংক কিন্তু আমার কাছে সস্তাই লাগছে এবং আমি কিন্তু ব্যাংকে ইনভেস্ট করার জন্য আগ্রহী। এনবিএফসিও কিন্তু সস্তা লাগছে। এনবিএফসি অনেক বড় বড় ভারতের এনবিএফসি কোম্পানি আছে, একটু খুঁজলেই আপনি পেয়ে যাবেন, যেগুলো অনেক বিশাল বড় বড় এনবিএফসি কোম্পানি, সেগুলোতে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করতে পারি। আমার কাছে সস্তাই লাগছে, কোনো রেকমেন্ডেশন নয়। সিমেন্ট সেক্টর কিন্তু আমার কাছে সস্তা লাগছে। মানে সিমেন্ট সেক্টর এখন কিন্তু অনেকটাই আমার মতে সস্তা হয়ে গেছে। রেকমেন্ডেশনে আপনারা নিজেদের স্টক বাছাই করে নিজেরাই যদি সিমেন্ট সেক্টর ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে সিমেন্ট সেক্টরে ইনভেস্ট করবেন, ভালো কি খারাপ সময় ওরা বলে দেবে। আর আমার পার্সোনালি মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল কোনো রেকমেন্ডেশনে, হেলথ কেয়ার সেক্টরটা আমার ভালো লাগছে, হসপিটাল সেক্টরটা ভালো লাগছে, আহ, আর অটো সেক্টরটা তো আমি বলেছি অলরেডি আমার কাছে ভালো লাগছে। এই সেক্টরগুলো কিন্তু আমার কাছে ভালো লাগছে। তো এটা ছিল আজকের মার্কেট আপডেট। এর বেসিসে আপনারা মানে যারা ইন্টারন্যাশনাল মার্কেটকে দেখে ইনভেস্টমেন্ট করেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনাদের এই মুহূর্তে কি করা উচিত। যারা ভারতীয় মার্কেটের কিউজগুলোকে থেকে ইনভেস্টমেন্ট করেন আমার মনে হয় আপনারা অনেকটাই ইঙ্গিত পেয়ে গেছেন। এবং সেক্টর নিয়েও আমি আলোচনা করলাম কি কি সেক্টরে আমার কাছে সস্তা লাগছে, সেটা যদিও আমি কোনো রেকমেন্ডেশন করছি না। বারবার এই কথাটা বলতে হচ্ছে কারণ নাহলে সেবি আবার একটা নোটিশ পাঠিয়ে দেবে যে আপনি কিভাবে মানে আপনি এভাবে আলোচনা করতে পারেন না, এই জন্য রেকমেন্ডেশন এই কথাটা বলতেই হয় প্রতিবার। তো যাই হোক, এবার আমি কোশ্চেন অ্যান্সার সেশন, যদিও কোশ্চেন অ্যান্সার খুব একটা বেশি আসেনি। একজন আহ, শুভ মাঝি আমাকে লিখেছেন যে দাদা 7 মিনিটের মধ্যে ভিডিও বানাবেন। তো অ্যাকচুয়ালি দাদা, শুভদা, ব্যাপারটা হচ্ছে 7 মিনিটের মধ্যে ভিডিও বানানোটা সবসময় পসিবল হয় না, কারণ অনেক কিছু আলোচনা করতে হয়। তো সেগুলো জাস্ট পয়েন্ট বলে দিলে পয়েন্টের পেছনে তথ্যটা কি, মানে আমি একটা পয়েন্ট বললাম, আমি ধরে নিন ভালো সাইড 4টে বললাম, খারাপ সাইড 4টে বললাম, কিন্তু যে 4টে পয়েন্ট দিচ্ছি তার পেছনের কারণগুলো কি সেগুলোকে একটু আলোচনা করতে গেলে ভিডিওটা একটু লম্বা হয়ে যায়। আর যদি আলোচনা না করি তাহলে আপনারা ডিসিশন কি করে নেবেন? তো ওই ডিসিশনে যদি সঠিক ডিসিশনে পৌঁছতে গেলে একটু বুঝতে হবে আমাদেরকে যে কেন আমরা জিনিসগুলোকে খারাপ বা ভালো বলছি, এই পয়েন্টগুলো। তো এই ছিল আমার আজকের মানে ওভারঅল কনটেক্সট এবং ওভারঅল আলোচনা। এই নিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।